ক্যামেরাতে বলে যাচ্ছি যদি মরে যাই তো এই রেকর্ড থেকে যাবে, তখন অবশ্যই জানতে পারবেন কিভাবে মারা গেলাম। সো নিশ্চিন্তের সাথে সাথে নিরাপত্তা একটা বিষয় আছে, সেটা অর্থনৈতিক নিরাপত্তা হোক। কিন্তু আমরা দেখেছি যে আমাদের রিসার্চ হচ্ছে গিয়ে হয়তো দেখা গেল যে বার্গারের দোকানটা কেমন হবে। তো এই যে নাগরিক সুবিধা দেওয়ার এই মানসিকতাই তো আমাদের নাই, যে নাগরিক সুবিধা আবার কি। 50 ভাগের 1 ভাগ সুবিধাও থাকতো। আমি বাংলাদেশকেই সবসময় বলতাম যে এর বাইরে কেউ কখনো কোথাও যাইতো না। এখন আমরা একটা জায়গায় বন্দী, কিভাবে মুক্তি পাবো জানি না। ফেসবুক লাইভ করার চেষ্টা করছি, কানেকশন পাচ্ছি না, কিন্তু এখানে একটা ক্যামেরা যেহেতু আছে, ক্যামেরাতে বলে যাচ্ছি যদি মরে যাই তো এই রেকর্ড থেকে যাবে, তখন অবশ্যই জানতে পারবেন কিভাবে মারা গেলাম। তো একটাই আনন্দ যে একা মরতে হচ্ছে না, সাথে একজন বড় ভাই আছে। তাকে নিয়ে বাঁচতে পারলাম না, হয়তো তাকে নিয়ে একসাথে মরতে পারবো। বড় ভাই, অনুভূতি কি এই যে একটা স্টুডিওর মধ্যে আইনে আটকে রাখলো আমাদের? চাক, এই বয়সে তোমার তো মরার বয়স হয়েছে, না হয় তুমি বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতেছো যে মরার বয়স যেহেতু হয়ে গেছে, এইখানে মরি আর ওইখানে মরি, কিছু যায় আসে না। তো আসলে ফাঁসির আসামিকেও মরার আগে মানুষ জিজ্ঞেস করে আপনার শেষ ইচ্ছা কি। এখন আমরা দুইজনই মৃত্যু পথযাত্রী। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, মরার আগে তোমার শেষ ইচ্ছা কি? বাঁচার। এই ইচ্ছা পূরণ হলে তো তুমি বাইচেই গেলা। মানে যে এখানে আটকেছে তাকে কাছে পাওয়ার। ওকে, দেখেন ভাই, আমরা এখন আছি নিউ ইয়র্কে। আমি আর সাচ্চু ভাই আসছি। আসার পর আমাদের একজন প্রিয় বড় ভাই, তার কথায় তার বাসায় দাওয়াতে গেলাম। অনেক সুন্দর করে হাঁসের মাংস, সাদা রুটি এবং তারপরে ইলিশ মাছ, সাথে আর কি কি জানি ছিল, ভালো ভালো তরকারি, এত মজা করে খাওয়াইলো। বিশাল বাসা। আপনারা চিনেন, নিউ ইয়র্কের সবাই তাকে চিনে যা বুঝলাম। আকাশ টিভির, এটিভি ইউএস এর মালিক আকাশ ভাই, নায়ক এখন, বড় ব্যবসায়ী। সব নায়ক নায়িকা দেখি ওনার বাসায় যায়, সবাই হাজিরা দেয়। কি কারণে দেয়, উনি কি দেয় আমি জানি না। কালকে আমরাও মনে করলাম যে একটু হাজিরা দেই, সাচ্চু ভাইকে জোর করে বুঝাই নিয়ে গেলাম, হাজিরা দিয়ে খাইলাম। খাওয়ার পর বললো যে আপনারা একটু আজকে এখানে আসেন। আসলামও। আসার পর দেখি উনি নাই, একটা স্টুডিওর মতো একজন ভাই আছে। তো উনি আমাদেরকে বললো যে আপনারা এই রুমে ঢুকেন। এই রুমে ঢোকার পরে হঠাৎ করে বাতিগুলি জ্বলে গেল, ক্যামেরা দেখি জ্বলে গেছে। ওনাকে ডাকি, ওনাকে পাই না, ওমা। তারপরে আমি কথা শুরু করলাম যে নিশ্চয়ই কোনো একটা কিছু ভিতরে আছে, আমাদেরকে বন্দি করে আজীবন এই ক্যামেরার সামনে কথা বলার জন্য হয়তো উনি ওনার এটিভি ইউএসএ-কে, এই চ্যানেলটাকে পপুলার করার জন্য আমাদেরকে আটকেতে পারে। মানুষের অনেক রকম নিয়ত থাকে। কি মনে করো সাচ্চু ভাই? হইতে পারে, এটা একটা হইতে পারে। জয়, ফোনে তো নেটওয়ার্ক মানে খাবার তো শেষ, কিন্তু মানে পানিরও তো একদম মগের শেষ অংশে পানি আছে। এটা কি ছুটির ঘন্টা সিনেমার মতো হবে নাকি, যে পরে পানিও শেষ হয়ে যাবে, কিছু এখানে তো টিস্যুও নাই যে খাইয়া বাঁচবো। লাইট খেয়ে তো আর বাঁচা যাবে না, ক্যামেরা খাইয়াও বাঁচা যাবে না। পকেটে কিছু রাখছো খাওয়া? অল্প কিছু আছে। কি আছে দাও না। টিস্যু। হ্যাঁ, শুরুতে টিস্যু খেয়ে ফেলাইলে মরার আগে খাবো কি? সাচ্চু ভাই, যাক শোনো, জীবনে বিভিন্ন দুঃসময় আসে, সুসময় আসে। ওই সময়টাকে আসলে এনজয় করতে হয়, কারণ এছাড়া তো আসলে কোনো উপায় নেই। আর তোমার যা এক্সপিরিয়েন্স লাইফে, ধরো মরার আগে যদি তোমার এই সুযোগ হয় যে তোমার লাইফের এক্সপিরিয়েন্সগুলি অনবরত বলে যাওয়ার,
এটা কিন্তু একটা বিশাল মানে অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের মানুষের জন্য বা প্রবাসী অবস্থানরত বাঙালিদের জন্য, যে শহীদুল আলম চাচ্চুর এক জীবনে তার এক্সপিরিয়েন্স কি কি। আমরা সবাই কিন্তু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আগাই। তো তোমার এক্সপিরিয়েন্সগুলি জানার ইচ্ছা আমার পার্সোনালি ছিল। এই বয়সে এসে জীবনের আর কি কি অভিজ্ঞতা পাওয়া বাকি থাকে আসলে তোমার মতো একজন অনেক দেখা, অনেক জানা, অনেক পড়ালেখা করা মানুষের এই পর্যায়ে এসে তো সিংহভাগ এক্সপিরিয়েন্স ভেতরে চলে আসে। কিছু এক্সপিরিয়েন্স হয়তো বাকি থাকে বা কিছু ইচ্ছা অপূর্ণ থাকে। তোমার এই বাকি এক্সপিরিয়েন্স কি কি এবং বাকি ইচ্ছা কি কি জীবনের, এটা একটু বলবা? মানুষের যে এক্সপিরিয়েন্স হয় জয়, তার চেয়ে বেশি বাকি থাকে। তার চেয়ে বেশি বাকি থাকে। সো এই মানুষের এই এক্সপিরিয়েন্স বাকি থাকে বলে মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে বলে মানুষ বেঁচে থাকে। এই যে ধরো যে আমরা দুইজন এখানে বসে আছি এই এরকম একটা ঘরে, শুধুমাত্র অন্ধকার না, একটু একটা লাইট টাইট আছে, আশেপাশে সুন্দর। তো এই যে একটু একটু করে পানি আছে আর একটু আশা আছে আমাদের। হয়তো যিনি আসবার কথা তিনি হয়তো আসতেও পারেন, যেহেতু একটা খালি চেয়ার দেখা যাচ্ছে, আবার নাও আসতে পারেন। যদি আসে এই যে আশা, এই যে স্বপ্ন, এই যে বাসা, এই যে মানুষের আশাকেই মানুষ অনেক ভালোবাসে, স্বপ্নকেই মানুষ অনেক বেশি ভালোবাসে। মানে ওইটা সত্য কথা যে স্বপ্নই জীবনকে বাঁচায় রাখে এবং স্বপ্ন দেখে বলেই মানুষ বাঁচে। তো স্পেসিফিকলি তো বিষয়টা তোমার সাথে, তোমার একটা স্বপ্নের কথা বলো যেটা তোমাকে বেঁচে থাকতে অনেক বেশি উৎসাহিত করে রাখছে এখন পর্যন্ত, যে স্বপ্নটার অপেক্ষায় আছো, কি সেটা? সেই স্বপ্ন যে মানুষ মাত্র তো আগাইতে চাইতো। মানুষ ধরো যে এখনকার কি দেখছি আমরা, আমাদের বাপ মা ভাই বোনের কি দেখছি, যে বাবা দেখলো যে না তার বড় সন্তানরা, তার বড় মেয়েটি, তার বড় পুত্রটির বড় হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে, তো তাকে বিয়ে দেওয়ার পরে তারা আরো দিন আগালো, তাদের সন্ততি, সো নিজের দাদা দাদি দেখলো, নানি দেখলো। সো মানুষের আসলে আস্তে আস্তে মানুষ খুব ছোট্ট জায়গায় যাওয়া শুরু করে একটা পরিণত বয়সের পরে। ছোট্ট জায়গায় যাওয়ার চেষ্টা করে কি নিজের আরামের জন্য, কমফোর্ট জোনে যাওয়ার জন্য, যে বড় জায়গাটা তখন তার কাছে ক্যাপাবল মনে হয় না হ্যান্ডেল করতে, এই জন্য কি না, তার সক্ষমতা মানুষের কমতে থাকে, স্কিলনেসটাও কমতে থাকে, মানুষের স্বপ্ন কমতে থাকে। স্বপ্ন একেবারেই তার সন্ততি এবং তার সন্ততি নাতি নাতনিদের মধ্যে চলে যায়। এই জন্য মানুষের সব কিছু থেকে সরে এসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে সরে এসে দেখবা যে সে একটা ছোট্ট জায়গায় চলে গেছে, নাতি নাতনি, বাস এই ছোট্ট একটা পরিমণ্ডলে সে খুব সুখে থাকার চেষ্টা করে। আমার অনেক কিছু জানতে ইচ্ছা করে, আমি মানুষটা মানে এত কিউরিসিটি নিয়ে পৃথিবীতে আসছি, সবকিছু জানার ইচ্ছা আমার, আমি জানি না কেন, ছোটখাটো বিষয় থেকে বড় বিষয় পর্যন্ত জানতে ইচ্ছা করে। সাচ্চু ভাই, আমেরিকাতে যারা তোমরা অনেক দিন ধরে থাকছো, একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, তোমরা এখন ট্যুরিস্ট না, যা আমরা আগে যেটা জানতাম যে বেড়াইতে আসি চলে যাই। তো এই যে শিল্পীরা অনেকেই আসছে, অনেক এক বছর ধরে আসতেছে, এখন আরো বেশি আসতেছে, থাকছে, এবং আমি দেখি যে তারা হ্যাপি যে না এটা একটা সিকিউর জায়গা, এবং শিল্পীদের জন্য যে ফ্যাসিলিটিস বা যে ক্যাটাগরিতে ওরা এখানে গ্রিন কার্ডটা পায়, এটা অত্যন্ত সম্মানজনক একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে গ্রিন কার্ড পেয়ে তারা জীবনকে অনেক নিশ্চিত মনে করে। কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে তারা নিজেদেরকে পরিশ্রম করে এবং জনগণের আনন্দের জন্য কিংবা নিজের মনের খোরাক মেটানোর জন্য যে এই যে নিরলসভাবে শিল্প চর্চাটা করে যায়, তারপর যখন আমেরিকা আসে এবং দীর্ঘ সময় এই গ্রিন কার্ডের জন্য থাকতে হয় এবং তারপরে গ্রিন কার্ড পাওয়ার পরও সুবিধা পেয়ে জীবন নতুনভাবে শুরু হয়, মোড়টা অন্যদিকে চলে যায়। অনেক গুণী গুণী শিল্পীকে দেখছি যে ওইখানে সুপারহিট অবস্থান থেকে সরে এখানে এসে বসবাস করতে। এই লাইফের এই ট্রান্সফরমেশনটাকে তোমার
কাছে যদি আমি ব্যাখ্যা চাই যে কেন এটা করে শিল্পীরা বা এটার ভিতরে কি আছে এবং যারা করে না তারা কি থেকে বঞ্চিত হয় বা আদৌ কি তারা বঞ্চিত হয় কিনা নাকি তারাই সুখে আছে, সামগ্রিক বিষয়টা তোমার ব্যাখ্যাটা কি তোমার কাছে জানতে চাইলে। এই বিষয়ে অনেকেই অনেক কথা আগেই বলছে, এখনো বলবে। তো এটা শুধু শিল্পীরা না, আসলে যেটা হচ্ছে কি আমেরিকা এমন একটা দেশ যে দেশে মাল্টিকালচারাল লোকজন বিভিন্ন দেশ থেকে আসে এবং এটার সুযোগ দেয় এবং এখানটার অনেক সম্ভাবনাময় দেশ হিসেবে বলে যে অনেক বেশি স্কোপ আছে এটার, সব রকম মানুষের, সব রকম মানুষ হোক আর প্রাণী হোক, প্রাণীর মাত্রই আসলে এখানে আমেরিকায় অনেক বেশি সুযোগ। সেটি তুমি ধরো যে একটি বিড়াল হোক বা একটি পাখি হোক, এত বেশি তাদেরকে রক্ষা করার বিষয় আছে। অনেক রকম সোসাইটি, অনেক রকম সংগঠন, অনেক রকম মিনিস্ট্রি আছে যাদেরকে রক্ষা করে। সো প্রাণীদেরকে আসলে করা হয়, মানুষরা তো করবে এরা। আর শুধুমাত্র শিল্পীরা কিন্তু আসে না আমেরিকাতে, তাহলে আমেরিকা সিস্টেমই করে রেখেছে অনেক আগে থেকে, যেখানে বিজ্ঞানীদের এবং সাহিত্যিকদের এবং শিক্ষকদের আমেরিকা বুঝতে পেরেছে যে আসলে মানুষ টিকে থাকবে তার স্কিলনেসে, মানুষের বুদ্ধিদীপ্ত বিষয়গুলো মনে থাকবে, ইন্টেলেকচুয়াল জায়গাটাকে আসলে সম্মান করতে হবে। যেই জন্যে আমেরিকা একদম তাদের পরিকল্পনার মধ্যে রেখেছে যে সারা পৃথিবী থেকে তারা এই সমস্ত স্কিল মানুষদেরকে এবং যারা বুদ্ধি চর্চা করে, সেটি বিজ্ঞানী হোক, শিক্ষক হোক, ডিরেক্টর হোক, অভিনেতা হোক, এটা সারা পৃথিবী থেকে আনে বলে। এখন বাংলাদেশ সবচেয়ে অনেক পরে শুরু করেছে আসা, বোঝা পরে শুরু করছে, বুঝতে পেরেছে অনেক পরে শিল্পীরা, কিন্তু শিক্ষকরা আসা শুরু করেছে অনেক আগে থেকে, বিজ্ঞানীরা আসছে এখানটা অনেক আগে, প্লেয়াররা এই একই ক্যাটাগরি, একই ক্যাটাগরি। সো এই জায়গাটায় যেটা হবে সেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন রকম, তুমি যে কথাটা বলছো যে নিরাপত্তা না, মানুষ চায় যে না আমি নিশ্চিন্ত হতে চাই, নিরাপত্তা। সো নিশ্চিন্তের সাথে সাথে নিরাপত্তা একটা বিষয় আছে, সেটা অর্থনৈতিক নিরাপত্তা হোক, সামাজিক নিরাপত্তা হোক, বা আইনের নিরাপত্তা হোক, বা পারিবারিক নিরাপত্তা হোক, এটা একটা একটা সোসাইটির নিরাপত্তা হোক, সেটা সব নিরাপত্তা যখন দেখে মানুষ তখন ভাবে যে ঠিক আছে আমি তাহলে এখান থেকে আসি। তো মানুষের ওই যে বলে না যে ফ্যামিলিতে থেকেও কিন্তু অনেক বেশ রকম বিষয় থেকে যায়, অনেক সন্ত্রাসের দিকে যায় না, অনেক রকম মানে ভিকটিম হয়। তো যেই জন্য মানুষ এসে কষ্ট পায়, তারপর যখন বিভিন্ন পরিস্থিতির কাছে চাপা পড়ে যায় তার এই কষ্টটা, তার কারণ সে দেখতে পায় যে তার সন্তানরা ভালো আছে, সে দেখতে পায় তার পরিবার ভালো আছে, সে দেখতে পায় সে নিজে ভালো আছে। মানে এত বেশি ফ্যাসিলিটিস, এত বেশি মানে হয় না যে সবচেয়ে বেস্ট চিকিৎসা ব্যবস্থা, সবচেয়ে বেস্ট এডুকেশনাল ব্যবস্থা, সবচেয়ে বেস্ট খেলার ব্যবস্থা। সো এইটাতে যেটা হয়, বা শুধুমাত্র যে আমরা এখানে মানুষদের কেন বলবো, শুধুমাত্র যে আমাদের দেখা যায় এখন বাংলাদেশে বা সারা পৃথিবীতে 10 to 17% মানুষের দেখা যায় যে বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্যে পড়ে সন্তানরা। কারণ পৃথিবীতে এত বেশি, সেটা জলবায়ুর জন্য হোক, খাদ্যর জন্য হোক, এবং এই যে বা তামাকের জন্য হোক, অনেক কিন্তু নেক্সট জেনারেশনের সন্তানরা আসতে গেলে কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। অটিজম তো একটা বিরাট হচ্ছে এই মানুষের, তার কারণ এই সমস্ত চ্যালেঞ্জের মধ্যে যে সন্তানরা মানে পরবর্তী নাগরিকরা পড়ে, তাদের জন্য সবচেয়ে বেশি এখানে রিসার্চ করে, তাদের জন্য সবচেয়ে বেশি এখানে কাজ করার জন্য প্রস্তুত এবং তাদের ফ্যাসিলিটিস দেওয়ার জন্য প্রস্তুত। সেটি বাস থেকে নেমে হোক, একজন যদি হুইল চেয়ার পার্সন হয়, বাস থেকেও নামার জন্য সেটা হবে, সে অনেক বড় বিল্ডিংয়ে উঠতে গেলে বা তার চিকিৎসা নিতে গেলে, যেখানে সে যাবে জীবনযাপন করবার জন্য, সে যদি কেনাকাটাও করতে যায়, সেটা গ্রোসারি করতে যায়, তাহলে সেই জায়গায় তার একটা ল্যান্ডিং এর ব্যবস্থা, সে সব জায়গায় যেতে পারে। ল্যান্ড অফ অপরচুনিটি, এটাকে সবাই কাজে লাগাতে চায়। আমাদের বাংলাদেশটা এরকম হবে কবে? বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে মনে হয় যে এটা বোধহয় এটা মানে অনেক রকম, বহু রকম স্তরের মানুষও বলতে পারবেন এটা কবে হবে। বাংলাদেশে যদি এর 50 ভাগের 1 ভাগ সুবিধাও থাকতো, আমি বাংলাদেশকেই সবসময় বলতাম যে এর বাইরে কেউ কখনো কোথাও যাইতো না,
আসলে বাস্তবতার পরিপ্রেক্ষিতে আসতে হয়, কিন্তু দেশের যে টান, দেশের যে ঘ্রাণ, সেটা ডিফারেন্ট। সেটা কোনো সুবিধা দিয়ে আসলে সেটা পোষানো যায় না। আমরা যখন বলতেছিলাম যে ধরো যে একবার প্রায় বেশ কয়েক বছর আগে আব্দুল তুষার ডক্টর, সেই খুবই সাংঘাতিকভাবে বলেছিল যে যেহেতু তার একটা বিশেষ সুবিধা সম্পন্ন একটি সন্তান আছে, ছেলে আছে, সে এটা বলছিল যে মানে তার জন্য সে সরকার কী কী করতে পারে। এমনকি যে এই যে তুমি এখানে দেখছো আমেরিকাতে, যে এখানে খেলা দেখতে গেলে কিন্তু সব রকম নাগরিকদেরই সুবিধা আছে। সেটি তুমি একদম সাংঘাতিক রকমভাবে স্পোর্টসের যেমন মানুষ হও তোমার, অথবা তুমি একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হও, অথবা তুমি একটি অঙ্গহানি হোক তোমার, অথবা তোমার বিভিন্ন রকম চ্যালেঞ্জের মানুষ হও, তুমি সব রকম মানুষ যেতে পারবে, খেলা উপভোগ করতে পারবে। তো এই যে নাগরিক সুবিধা দেওয়ার এই মানসিকতাই তো আমাদের নাই, যে নাগরিক সুবিধা আবার কি, আমার পার্টির সুবিধাটা আমার সুবিধাটা অথবা করছে সেটা, কিন্তু এই নাগরিক সুবিধা সমষ্টিক চিন্তা ভাবনা তো নাই। রাইট, এটা আসলে আমাদের গ্রো করতে হবে, আস্তে আস্তে গ্রো করবার জন্য ওই যে বলে না যে পরিবার থেকে পারিবারিক শিক্ষাটা বাচ্চাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। শিক্ষার মূল কেন্দ্র পরিবার হলেও আসলে পরিবার কোত্থেকে শিখবে? মূল শিক্ষক কিন্তু রাষ্ট্রই, এবং রাষ্ট্রের পরিচালক যিনি থাকবেন তিনি শিখাবেন, তিনি এগিয়ে নিয়ে যাবেন। আমরা আশা করি যে আমাদের দেশটা মানুষের আচার আচরণ, ব্যবহার, চলাফেরা এটা যত দ্রুত পরিবর্তনের দিকে, পজিটিভ পরিবর্তনের দিকে যাবে, তত আমাদের ডেভেলপমেন্টটা সহজ হবে। মনস্তত্ত্বের ডেভেলপমেন্ট, সংস্কার সবচেয়ে আগে দরকার। আমাদের ধরো তুমি যেটা বলে যে এই একজন রাষ্ট্রের একজনের বিষয় বা রাষ্ট্রের দায়িত্ব না, পুরো রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে এবং নাগরিকদেরও। সেই নাগরিক, শুদ্ধ নাগরিক, শিক্ষিত নাগরিক যদি রাষ্ট্রে না যায় তাহলে সেই রাষ্ট্র ভালো চলবে না। তার মানে আসলে সমষ্টি সবারই চিন্তা ভাবনা করতে হবে। যে ধরো যতখানি করে আমরা বার্গারের দোকান করেছি, যতখানি করে ততখানি করে আমাদের কিন্তু একটা রিসার্চের বিষয় নাই। তুমি এখানে দেখবা যে যত বেশি রিসার্চ হচ্ছে ইউরোপ, আমেরিকা বা উন্নত দেশগুলোতে দেখবা যে প্রতিটা বিষয় নিয়ে আমাদের রিসার্চ হয়, কিন্তু আমরা দেখেছি যে আমাদের রিসার্চ হচ্ছে গিয়ে হয়তো দেখা গেল যে বার্গারের দোকানটা কেমন হবে, কোন জায়গা থেকে কী হবে। সো মানুষের শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের এখানে এসে যে আমাদের দেশ থেকে এসে যারা আসবেন, রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, অথবা যেইটাই হতে হবে শিক্ষা, সেই বিদ্যালয় হোক, সেটি প্রাইমারি হোক বা প্রাথমিক হোক বা উচ্চশিক্ষক, মধ্যশিক্ষক, সব জায়গাতেই যেটা হতে হবে যে আসলে দেশ এগিয়ে নিতে গেলে শিক্ষার বিকল্প নাই। আর হচ্ছে গিয়ে সেই শিক্ষাই আসলে শেখাবে যেতে আসলে আমাদের কি করা উচিত। এবং যারা আসবে, আমাকে একবার একজন বলছিল, এক ভাই, ফ্রান্সের এক ভাই, ইনুভাই, সে বলছিল যে আমাকে যদি ক্ষমতা দেওয়া হয় যে ঠিক আছে সিনেমার উত্তরণ ঘটানোর জন্য, সে বলছিল যে আমি 20টা ছেলে 20টা মেয়েকে নিয়ে আমি তাদের ক্লাস 6 থেকে তাদেরকে পড়ানো শুরু করবো। সেটা ইংরেজি মাধ্যম, জার্মান ল্যাঙ্গুয়েজ বা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ শিখবে তারা, কি বলে ডিভাইসে যেন তারা ভালো হয় সেটা দেখবে, প্রযুক্তিতে তারা ভালো হবে, তাদের ভাষাগত হবে, তারা ফাইট করতে পারবে, তারা ডান্স করতে পারবে, তারা গান করতে পারবে। সো আমি যখন 6-7 থেকে তাকে শেখাবে দিয়ে সে যখন ইন্টারমিডিয়েট পরে সে বলছে ততক্ষণে সে একটা বিশ্ব নাগরিক হবে এবং বিশ্ব বিনোদনের একজন পার্সোনাল হয়ে যাবে, বিশ্বব্যাপী। এবং সে চাইলে হলিউডে যে অভিনয় করতে হবে, সে চাইলে অন্যান্য যে জায়গায় যে করতে পারবে। তা একটা মানুষের যেটা হয় সেটা হচ্ছে যে প্ল্যানটা থাকতে হবে আসলে, যে সমষ্টিকভাবে কি করে আগানো যায়। শাকিব খান আর বুবলি আমেরিকাতে ঘুরতেছে বাচ্চা নিয়ে। আমি আসলে কারো ব্র্যান্ডিং করতে চাই না। আজকে রাতে ঘুমাবো না অপবিশ্বাস যতক্ষণ না পর্যন্ত স্ট্যাটাস না দেয়। গত ঈদের যে ছবিগুলো দেখি বা গত 1 বছরের ছবিগুলো দেখি, আমাকে রায়হান রাফিকে লাগবে বা আমাকে শিহাব শাহিনকে লাগবে, আর এই মাধ্যমটা ডিরেক্টরের মাধ্যম। জয়কে আমি শাকিব খান বানাবো, এই জন্য আমি 10 কোটি টাকা নিয়ে নামলাম। তোমার এই সাউথ এশিয়ান কনসেপ্টে যে তুমি যদি অভিনয় ভালো করতে চাও,
ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।